নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। ড্রাগস থেকে দূরে থাকতে গেলে খেলাধুলোর বিকল্প নেই। খেলো ত্রিপুরা পাড়া গেমসে উদ্বোধনে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে বামফ্রন্ট সরকারের সময়ের অপরাধের শ্বেতপত্র প্রকাশ করবে সরকার বলেও জানিয়েছে মুখ্যমন্ত্রী। সোমবার থেকে শুরু হলো খেলো ত্রিপুরা প্যারা গেমস। বাধারঘাটে দশরথ দ্বীপ স্টেডিয়ামে দুদিনের এই প্যারা গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ড্রাগস থেকে দূরে থাকতে গেলে খেলাধুলোর বিকল্প নেই বলে দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। খেলাধুলোর মধ্য দিয়ে নিজের পাশাপাশি রাজ্য এবং দেশকে পরিচিতি দেওয়া যায় বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। अगर दूर रहना है सभी को स्पोर्ट्स में आना चाहिए और स्पोर्ट्स का कोई सब्स्टिट्यूशन नहीं है, मैं बता रहा हूँ। और स्पोर्ट्समैन बाहर से दूर से देखने के बाद भी वो कितना भी उम्र हो जाए वो देखने से लगता है ही मस्ट हैव प्लेड समथिंग, अदरवाइज उनका फिगर ही बोलते हैं। वो कर्नल साहब बता रहे थे जो 65 ईयर्स से ऊपर अगर कोई हो इनके लिए भी। कर्नल साहब आपका जानकारी के लिए मैं बताता हूँ, मेरा यह अभी उम्र जो है 71 प्लस है, 71 प्लस है। तो आप 65 नहीं है, आपसे धीरे धीरे और आगे बढ़ाइए, तब जाके हम लोग हो सकता है पैदल में चलने में प्रॉब्लम होगा। और ये कारण बिकॉज आई वॉज ए स्पोर्ट्समैन। जितना सब खेलना चाहिए, खेल कूद में अपने आप को पहचानोगे, राज्य को पहचानोगे, देश को पहचानोगे, और ये बहुत जरूरी है हम लोगों के लिए। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিগত বামফ্রন্ট সরকারের সময়ের অপরাধের শ্বেতপত্র প্রকাশ করা হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। रिपोर्टर लोगों को बोलता हूँ, न्यूज़पेपर निकालो अपना पुराना, क्या क्या होता था, हैं? और जो ये सब काम में जुड़े हुए थे, सोए हुए थे, याद है ना उसका पूरा शरीर में रुपया रुपया, और वो अपने आप को प्राउड भी फील कर रहे थे। ये सब भूल जाते हैं लोग। इन लोगों के लिए व्हाइट पेपर हम निकालने वाले हैं, क्या क्या किए हैं। खून, संतरास, रेप, पोस्ट इलेक्शन प्रॉब्लम, प्री इलेक्शन, अग्नि संयोग, ये सब हमेशा। तो इससे अब त्रिपुरा में आप देखो शांति बरकरार रहा। और यह कर्नल साहब को मैं बताना चाहता हूँ कि पूरा 28 राज्य में त्रिपुरा नीचे से लॉ एंड ऑर्डर सिचुएशन में 3rd पोजीशन है। मैं जीपी जो हमारे डीजीपी साहब और डीजीपी एंड आईजी इन लोगों का कॉन्फ्रेंस 4-5 दिन पहले मैंने किया था, और जो रायपुर में माननीय प्रधानमंत्री जी थे, होम मिनिस्टर थे, तो वहाँ पर भी सेम हुआ था। तो इसका फॉलोअप हम कर रहे थे। मैंने कहा आपको फ्री हैंड दिया, जो करना है आप कीजिए, और करने वाले हैं ये लोग, काम कर रहे हैं। आप रोज देखते हो न्यूज़पेपर में। 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের সাথে মিল রেখে রাজ্যের 8টি জেলায় জেলা স্তরের খেলো ত্রিপুরা প্যারা গেমস একযোগে অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন দক্ষতা ভিত্তিক কার্যকলাপ অন্তর্ভুক্ত ছিল জেলা ভিত্তিক প্যারা গেমসে। এ থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীরা যোগ্যতা অর্জন করেছে রাজ্য স্তরের এই ইভেন্টের জন্য। বাঁশের কারুশিল্প, তাঁতজাত পণ্য, স্বনির্ভর গোষ্ঠী, এনজিও এবং বিভাগ নেতৃত্বাধীন উদ্যোগের প্রদর্শনী স্টল রয়েছে রাজ্য ভিত্তিক এই প্যারা গেমসে। শর্ট পুট, দড়ি টানাটানি, 50 মিটার দৌড়, দৃষ্টিহীনদের জন্য ক্রিকেট, রিং থ্রো, মিউজিক্যাল চেয়ার, লং জাম্প, দাবা, হুইল চেয়ার দৌড়, ক্যারাম, সাঁতার, স্ট্যান্ডিং বোর্ড জাম্প, আবৃত্তি এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে এই প্যারা গেমসে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এনআইওএস থেকে ডিএলএড সম্পূর্ণ করেও টেট উত্তীর্ণ প্রার্থীদের স্বীকৃতি না দেওয়ার অভিযোগে বিক্ষোভ প্রকাশ করলেন সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীরা। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় মানছে না টিআরবিটি বলে অভিযোগ চাকরি প্রত্যাশীদের। 2024 সালে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা বা টিআরবিটি পরিচালিত টেট 1 ও টেট 2 পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং অর্থাৎ এনআইওএস থেকে ডিএলএড কোর্স সম্পূর্ণ করার প্রার্থীদের যোগ্যতার স্বীকৃতি না দেওয়ায় অভিযোগে তীব্র অসন্তোষ ফেটে পড়লেন চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা। সোমবার আগরতলায় টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবি জানাতে বোর্ড কার্যালয়ে যান তারা। তবে চেয়ারম্যানের সঙ্গে দেখা না হওয়ায় শেষ পর্যন্ত কন্ট্রোলারের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ মাধ্যমের সামনে নিজেদের ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করেন সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীরা।
আমাদের এটা মানে আমরা যখন আজকে আসি শশাঙ্ক স্যারের সাথে যখন কথা বলি তখন উনি প্রথমেই বলেছেন যে আমরা 18 মান্থের কোনো কোর্সকে আমরা অ্যালাউ করি, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই কোর্সটাতে কোথাও লেখা নেই যে এটা 18 মান্থের কোর্স, এটা 2 ইয়ার্সের কোর্স। এবং এইটা ক্লিয়ারিফিকেশনও দিয়েছে সুপ্রিম কোর্ট, এনসিডি এবং আমাদের যে নায়স। এটা কিন্তু আমাদের এলিমেন্টারি ডিপার্টমেন্ট থেকেই করিয়েছে, যে ডিপার্টমেন্ট আমাদের চাকরি দেবে সেই ডিপার্টমেন্ট থেকেই করিয়েছে এমএসআরডির নির্দেশানুসারে। এটা সারা দেশেই হয়েছিল এবং সুপ্রিম কোর্টও এটার কিন্তু রায় দিয়ে দিয়েছিল। এবং আমাদের টিআরবিটিতেও যারা অলরেডি চাকরি করছে এই কোর্স করেই, হ্যাঁ, এটা আমাদের স্যার যখন বললো আসাতে যে এটা 18 মান্থের কোর্স, তো আমরা যখন স্যারকে বলি স্যার এটা তো 18 মান্থের না, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এখানে আমাদের কাছে অর্ডার কপি আছে যে এটা 2 ইয়ার্সের কোর্স, 18 মান্থ ইকুইভ্যালেন্ট টু 2 ইয়ার্স, এবং আমাদের সার্টিফিকেটও কোথাও লেখা নেই। কিন্তু স্যার বলছে না, আমরাও যখন বললাম স্যার তাহলে আপনি মানে একটা লিখিত দিন যে আপনি সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট মানছেন না বা আমাদের এটা 18 মান্থের কোর্স, তখন স্যার বললো না আমরা কোনো লিখিত দিতে বাধ্য না। তো আমরা এখন কী করব? আমরা যে আইনি লড়াইয়ে যাব, আমাদের তো একটা লিখিত লাগবে, আমাদের তো এটাও দিচ্ছে না অন্য, হ্যাঁ। অথচ এই কোর্স দিয়েই আমাদের ত্রিপুরাতেও চাকরি করছে, আমাদের সাথেই অনেকে আছে চাকরি করছে, 21-এ মানে টেট পাস করেছে, 22-এ অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে, 18-র অনেক ক্যান্ডিডেট আছে, কিন্তু ওনারা মানতে নারাজ, শুধু মুখের কথায় আমাদের কোনো কাগজও দিচ্ছেন না, যেটা সারা দেশেই ভ্যালিড এবং সারা দেশেই চাকরি হচ্ছে। কেবিতে পর্যন্ত সিটের দিয়ে অনেক ক্যান্ডিডেট চাকরি পেয়েছে এবং এখনও পাচ্ছে, অথচ আমাদের ত্রিপুরার ক্ষেত্রে আলাদা। তারাই যখন চাকরি প্রত্যাশীদের দাবি, সুপ্রিম কোর্টের স্পষ্ট রায় অনুযায়ী এনআইওএস পরিচালিত ডিএলএড কোর্সের মেয়াদ 20 মাস এবং এই কোর্স সম্পূর্ণভাবে বৈধ ও গ্রহণযোগ্য। কেন্দ্রীয় বিদ্যালয় সহ দেশের একাধিক রাজ্যে এই সার্টিফিকেটের ভিত্তিতে বহু নিয়োগ পেয়েছেন এবং বর্তমানে কর্মরত রয়েছেন শিক্ষক। অভিযোগকারীদের বক্তব্য, শুধুমাত্র ত্রিপুরাতেই ব্যতিক্রমী অবস্থান গ্রহণ করছে টিআরবিটি। বোর্ড এনআইওএস এর ডিএলএড কোর্সকে 18 মাসের কোর্স হিসেবে চিহ্নিত করে তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে, যা সুপ্রিম কোর্টের রায় ও জাতীয় স্তরের শিক্ষানীতির সঙ্গে সম্পূর্ণ বিপরীতে মেরুতে অবস্থান করছে বলে দাবি করেন তারা। নমস্কার, আমরা আজকে টিআরবিটিতে এসেছি। আমরা গত 2024-এর টেট পরীক্ষা আমরা পাশ করেছি। আমরা এখানে টেট 1 আর টেট 2 ক্যান্ডিডেটরা আছি। জুলাই মাসে আমাদের ভেরিফিকেশন হয়েছিল, সেই ভেরিফিকেশনে আমরা আমাদের সব ডকুমেন্ট জমা দিই। তখনও তাদের এরকম কোনো মন্তব্য ছিল না যে আমরা ওই প্রসেসে নিই। কিন্তু আজকে যখন এখানে আসলাম, মানে গত শনিবার দিন আমাদের মেরিট লিস্ট বের হয়, এই মেরিট লিস্টে আমাদের নাম নেই। আমরা হতবাক হয়ে গেলাম, কেন আমাদের নাম নেই। সেই জন্য আজকে আমরা টিআরবিটিতে এসেছিলাম। প্রথমে আমরা চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু তারা আমাদের দেখা করতে দেয়নি। তারপর আমরা খুব কষ্ট করে আমাদের টিআরবিটির ডাইরেক্টর শশাঙ্ক স্যারের সাথে কন্ট্রোলার শশাঙ্ক স্যারের সাথে দেখা করলাম। উনি বলছে কি আমরা আমাদের যে কোর্সটা এনওএস ডিএলএড ওইটা হচ্ছে নাকি 18 মাসে, কিন্তু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী এই 18 মাসটা কিন্তু অ্যাকচুয়ালি 2 বছরের কোর্স। আমাদের সাথে আরও এনওএস থেকে ডিএলএড করে 2021-এ অনেকে চাকরি করছে। আর এটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায় এই কোর্সটা চালু হয়েছিল 2017 সালে। এবং এখানে আমাদের ইন্ডিয়াতে 11.5 লক্ষ লোক ওই ডিএলএড কোর্স করে এখনও বিভিন্ন স্কুলে চাকরি করছে, কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি করছে। ইভেন আসাম, তারপর ওয়েস্ট বেঙ্গল, তেলেঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশ, তারাও এই ডিএলএড কোর্সের মাধ্যমে চাকরি করছে। ইভেন আমাদের ত্রিপুরাতেও 2021-এর তারা এখন চাকরি করছে। 2018 সালেও তারা এই কোর্সের মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল এবং 2022-এ তারা পাশ করেছিল, তারাও ট্যাক্স সার্টিফিকেট পেয়েছে এবং তাদের কেস এখন হাইকোর্টে চলছে। কিন্তু আজ আমাদের সার্টিফিকেট পর্যন্ত তারা রাজি হচ্ছে না। আমরা এখনো বুঝতে পারছি না। এই অবস্থানকে সাংবিধানিক অধিকারের পরিপন্থী এবং চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা বলেও মন্তব্য করেন আন্দোলনকারীরা। এই ক্ষেত্রে দ্রুত টিআরবিটি নিজেদের অবস্থান পুনর্বিবেচনা না করলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বড়ই মর্মান্তিক ঘটনা। ধর্মনগরে অনলাইন ডেলিভারি সংক্রান্ত বিবাদ থেকে প্রকাশ্যে অপমান ও মারধরের অভিযোগের পর এক ডেলিভারি কর্মীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। ঘটনার সঙ্গে জড়িত যুবতী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হওয়ায় নতুন মোড় নিয়েছে বিষয়টি। এদিকে গোটা ঘটনায় শোক ও উত্তেজনার আবহ সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।
অনলাইন ডেলিভারি সংক্রান্ত এক তুচ্ছ বিবাদ যে শেষ পর্যন্ত একটি তরুণ প্রাণের পরিসমাপ্তি ঘটাতে পারে তারই এক মর্মান্তিক দৃষ্টান্ত দেখা গেল ধর্মনগরে। প্রকাশ্য অপমান, শারীরিক নিগ্রহ এবং সামাজিক মাধ্যমে হেনস্থার অভিযোগের পর এক ডেলিভারি কর্মীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ। মৃত যুবকের নাম প্রসেনজিৎ সরকার বলে জানিয়েছে পুলিশ। ধর্মনগর রাজবাড়ী এলাকার ব্লু ডার্ট কুরিয়ার এজেন্সিতে ডেলিভারি বয় হিসেবে কর্মরত ছিলেন তিনি। ধর্মনগর থানাধীন কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা প্রসেনজিতের দেহ বাড়ির অদূরে একটি জঙ্গল থেকে উদ্ধার হয় ঝুলন্ত অবস্থায়। প্রাথমিকভাবে পুলিশ আত্মঘাতী সম্ভাবনার কথা বললেও ঘটনা প্রবাহ এবং পরিবারের অভিযোগ এই মৃত্যুকে ঘিরে তুলে দিয়েছে একাধিক গুরুতর প্রশ্ন। একটি অনলাইন ডেলিভারি সংক্রান্ত ফোন করা নিয়ে এক যুবতী গ্রাহক ও তার সঙ্গে থাকা 4 বন্ধু ব্লু ডার্ট অফিসে এসে বিবাদে জড়িয়ে পড়ে প্রসেনজিতের সঙ্গে। অভিযোগ অনুযায়ী সেই বিবাদ মারধর, অশ্রাব্য গালিগালাজ এবং প্রকাশ্য অপমানের রূপ নেয় ক্রমশ। এমনকি ক্ষমা চাওয়ার পরও প্রসেনজিৎকে কান ধরে উদ্ভস করানো হয় বলে অভিযোগ। পরিস্থিতির ভয়াবহতা এখানেই শেষ নয়, এই অপমানজনক ঘটনার ভিডিও করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে দাবি পরিবারের। ঘটনাটা কি হয়েছিল? গতকালকে এর নাম প্রসেনজিৎ সরকার, বাড়ি কামেশ্বর। ব্লু ডার্টে পার্সেল ডেলিভারি দেয়। তো সকালে যায়, দুপুরে আসে বা সন্ধ্যার সময় আসে অনেক সময়। তো আবার পরে কিছু কইছে না, কিন্তু তার মালিককে তুই জানতে পারছি যে সন্ধ্যার সময় নাকি তার এক যে পার্সেল কাস্টমার ওরা তাকে আসিয়া তার অফিসের মধ্যে মারধর করছে। তিনটা মেয়ে, 2জন ছেলে আসলো। তারপরে মারধর করার পরে তারপরে হে আবার ভুল স্বীকার করছে, কইছে না আমি অতবার ফোন করছি, তোমরা ফোন করছো না দেখে আমি একটু দূর ভাষায় কথা কইছি। তারপরে ভুল স্বীকার করছে। তারপরে কই তারা কানা ধরে উঠবো, তুমি এরকম ব্যবহার করছো মেয়েরার লগে বা সবের লগে, তুমি এরকম করো, এই কথা কইয়া তার সবের সামনে, মানুষ অনেক জড়ো হয়েছিল, সবের সামনে কানা ধরিয়া উঠাইয়া পোস্ট পাইছে অনেক সময়। কইছে এইগুলা আমি সোশ্যাল মিডিয়া ডালবো, তুমি এরকম করো। ওই করার থেকে মানতে না পারিয়া ওখানে এই ঘটনাটা ঘটছে। এখন এই ঘটনাটা কেমনে করছে, হে নিজে করছে না তারা আবার কইছে যে ছেলে যেগুলো আসলো তোমার দেখবো আমরা। নিছক একটি গ্রাহক বিবাদ হিসেবে দেখার সুযোগ নেই এই ঘটনাকে। কর্মক্ষেত্রে একজন নিম্ন স্তরের কর্মীর সঙ্গে ক্ষমতার অপব্যবহার, সামাজিক মর্যাদায় আঘাত এবং ডিজিটাল মাধ্যমে অপমান ছড়িয়ে দেওয়ার অভিযোগ সামনে নিয়ে আসে মানসিক নির্যাতনের গুরুতর দিকটি। পরিবারের দাবি, এই চরম অপমানে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন প্রসেনজিৎ। ঘটনার রাতেই তিনি নিখোঁজ হন এবং পরদিন উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। এই ঘটনায় 5 জনের বিরুদ্ধে ধর্মনগর থানায় লিখিত খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। অভিযুক্তদের মধ্যে রয়েছে সুস্মিতা ভট্টাচার্য, সঙ্গীতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, মেঘাদীপ ভট্টাচার্য ও পিউ ধর। নাম জানেন আপনি? তার নাম, একজনের নাম হইল গিয়া সুস্মিতা ভট্টাচার্য, মোস্ট প্রবাবলি হুরুয়া অ্যাড্রেস, দক্ষিণ হুরুয়া। আর হিরু ভট্টাচার্যের মেয়ে, আমি যতটুকু খবর পাইছি ওখানে। বাবার নাম হিরু ভট্টাচার্য। হিরু ভট্টাচার্য। তো যে কনজুমার ছিল ওনার নাম কি? সুস্মিতা আর সঙ্গীতা, তারা 2 বোন। আরেকজন মহিলা আসলো, তো ওই মহিলারাই মানে এইটাতে বেশি ইনসাল্ট ফিল করছে আর কি। তারা যে কইছে সোশ্যাল মিডিয়াতে দিব আর ভিডিও করছে, ওইটাতে মানে কি নাম তার আপনার করে যে সমাজে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা। গ্রাহক পরিষেবার নামে কি প্রকাশ্যে কাউকে অপমান বা হেনস্থা করার অধিকার কারো আছে? কর্মক্ষেত্রে মানসিক নির্যাতন ও পাবলিক শেমিং কি আত্মহত্যার মতো চরম পরিণতির দিকে ঠেলে দিতে পারে না? ডিজিটাল মাধ্যমে অপমান ছড়িয়ে দেওয়ার দায় কতটা গুরুতর, তা কি এখনো আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছি? এই প্রশ্ন ছড়িয়েছে গোটা নেট দুনিয়ায়। আত্মঘাতীর ঘটনা হলেও এর নেপথ্যে যদি প্ররোচনা, মানসিক নির্যাতন বা অপমানের ভূমিকা থাকে, তবে তা আইনত গুরুতর অপরাধের আওতায় পড়ে বলে মনে করছে আইন বিশেষজ্ঞরা। ফলে এই মৃত্যুকে নিছক আত্মহত্যা বলে চিহ্নিত করাই শেষ কথা নয়, প্রয়োজন নিরপেক্ষ ও গভীর তদন্ত বলে দাবি করছেন স্থানীয় এলাকাবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে গোটা ধর্মনগর জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পাম্প আছে কিন্তু জল নেই। ধলাই জেলার সাউথ ধোমাছড়ায় এটাই গত 15 বছরের বাস্তবতা। সেচের জলের অভাবে কৃষকরা চাষাবাদ করতে না পেরে দিন কাটাচ্ছেন সংকটে।
বারবার প্রতিশ্রুতি মিললেও হয়নি বাস্তব পরিবর্তন। জল সংকট আজ প্রশাসনিক অবহেলা ও কৃষি ব্যবস্থার ব্যর্থতার প্রতীক হয়ে উঠেছে বলে অভিযোগ কৃষক পরিবারের। একই সঙ্গে দিলেন পেশা বদলের ইঙ্গিতও। ত্রিপুরার গ্রামীণ কৃষি ব্যবস্থার এক নির্মম বাস্তব চিত্র তুলে ধরছে ধলাই জেলার লংতরাই ভ্যালি মহকুমার মনুঘাট সংলগ্ন সাউথ ধুমাছড়া। সরকারি পরিকাঠামো থাকা সত্ত্বেও দীর্ঘ 15 বছর ধরে সেচের জলের অভাবে কার্যত কৃষি বঞ্চনার শিকার হয়ে চলেছে অর্ধ শতাধিক কৃষক পরিবার। এখানে জল পাম্প রয়েছে কিন্তু জল নেই। এই বৈপরীত্যই প্রশ্ন তুলছে প্রশাসনিক দায়িত্ব ও নীতিগত অগ্রাধিকারের ওপর। জল সম্পদ দপ্তরের অধীনে থাকা সেচ পাম্পটি প্রায় 1.5 দশক আগে বিকল হয়ে পড়ে। এরপর একাধিকবার মেরামতের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে পাম্পটি আজ শুধুই একটি পরিত্যক্ত কাঠামো, যা উন্নয়নের বদলে হয়ে উঠেছে প্রশাসনিক ব্যর্থতার প্রতীক। জমিন বড় এরিয়া আছে, এর মধ্যে প্রায় 20 হইতে 10-15 বছর ধরে এনে জলই পাই না। আমরা নিজে ব্যক্তিগত পাম্প মেশিন দিয়ে জল সরার থেকে বা সুরো নদী থেকে জল তুলে আমরা জমিন করতে হই। এর তো যে বুগাবুগি এখানে যারা জমিন করে খেত করে এনে খেত করা আছে জমি সবজি টবজি এগুলোও হেরাও সব কিছু পাম্প মেশিন দিয়ে নিজে খরচ করে জল তুলে চাষ করার লাগে। তো সরকার তো মানে কৃষকের জন্য করতেছে, তো আপনারা কি এই বিষয়টা সরকারের নজরে বা দপ্তরের নজরে দিচ্ছেন না যে আপনার মেশিন নষ্ট? ডিপার্টমেন্টে কতবার জানাইলাম, রেজলিউশন দিছি প্রায় 10 বছর ধরে, কোনো একটা ইটা এখনও অ্যাকশন নেওয়া হয় না। আর প্লাস এই 2-1 মাস আগে মনে হয় অপারেটর নিয়োগ করছি আমরা শুনি, তবে তো এখনও তো পাম্প মেশিনে কোনো ট্রান্সফারই নাই। পাম্প মেশিন কোনো একটা সব মেশিন নষ্ট, এখনও ঠিক করা হয়েছে না। ধলাইয়ের মতো পাহাড়ি জেলায় কৃষি প্রধানত বর্ষার উপর নির্ভরশীল, কিন্তু রবি ও বড় মরশুমে সরকারি সেচ ব্যবস্থা কার্যকর না থাকায় নিয়মিত ফসল উৎপাদনে ব্যর্থ হচ্ছে কৃষকরা। জমি থাকলেও জল না থাকায় বহু ক্ষেতেই অর্ধেকই বন্ধ হয়ে যাচ্ছে চাষ, যা সরাসরি নাড়িয়ে দিচ্ছে কৃষকদের আর্থিক স্থিতিকে। রাজ্য জুড়ে কৃষক কল্যাণ ও কৃষি উন্নয়নের প্রতিশ্রুতি বারবার শোনা গেলেও সাউথ ধুমাছড়ার বাস্তব চিত্র তার সম্পূর্ণ বিপরীত। কৃষকদের অভিযোগ, মন্ত্রী ও জনপ্রতিনিধিরা মাঝে মধ্যে এলাকায় এসে সহমর্মিতা ছবি তুললেও সেচ সমস্যার মতো মৌলিক ইস্যুতে নেই কার্যকর পদক্ষেপ। কৃষি কল্যাণ কি শুধুই রাজনৈতিক ভাষণ ও ফটো সেশনে সীমাবদ্ধ? প্রশ্ন উঠছে তা নিয়ে। কৃষকদের একাধিক লিখিত আবেদন প্রশাসনিক স্তরে জমা পড়লেও তা অমীমাংসিত রয়েছে বলে অভিযোগ দীর্ঘদিন ধরে। এই ধরনের দীর্ঘস্থায়ী জল সংকট শুধু কৃষি উৎপাদন কমাচ্ছে না, বরং অনিশ্চিত করছে গ্রামীণ জীবিকাকেও। অনেক কৃষক ইতিমধ্যে কৃষিকাজ ছেড়ে ঝুঁকছে দিনমজুরি বা অন্য পেশার দিকে। আছে মানে প্রায় 30 হেক্টর মতো পরিবার আছে, প্রায় জমিন মালিক প্রায় 20-30-50 পরিবার মতো। 50 পরিবার মতো। এই জায়গাটা কোন জায়গা এটা? এটা সাউথ ডুমসরা লংট্রাই বিলি আর কি। তো আপনারা এই বিষয়ে সরকারের কাছে কি আবেদন থাকবো? সরকার তো বারে বারে কইতেছে যে আমরা কৃষকদের কত ডেভেলপ করব, তো এখনও তো আমরা এই ডুমসারে তো কোনো সাউথ ডুমসারে কোনো একটা ব্যবস্থাই নাই সাপ্লাইয়ে। তো সরকার উন্নত করার মানে কি? কোনোটাই হয়েছে না। মানে আপনার কৃষকরা কোনো উন্নয়নমূলকের যে সাপ্লাইয়ের জল এই ফেসিলিটিটা পাইতেছে না, সব নিজে ব্যক্তিগত পাম্প মেশিন দিয়ে জমিন করতে দিয়েছে। আপনার নামটা? আমার নাম পথরঞ্জন ত্রিপুরা, সাউথ ডুমসরা। এর প্রভাব পড়তে পারে এলাকার খাদ্য নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার উপর। বিশেষজ্ঞদের মতে অবিলম্বে পাম্প মেরামত বা বিকল্প সেচ ব্যবস্থা চালু করা গেলে এই সংকট লাঘব করা সম্ভব অনেকটাই। প্রয়োজন স্থানীয় কৃষক কমিটি গঠন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করা এবং দপ্তরগুলির মধ্যে সমন্বয় বাড়ানো। সরকারি পরিকাঠামো থাকলে শুধু কি কাগজে কলমে উন্নয়ন চলবে, নাকি বাস্তবেও কৃষকের জমিতে জল পৌঁছবে? প্রশ্ন এখন সেটাই। কৃষকরা ভবিষ্যতে জমিতে ফসল ফলাবেন নাকি কৃষিকাজ ছেড়ে দিতে বাধ্য হবেন, তা নির্ভর করছে সরকারের পরিকল্পনা এবং তার যথাযথ বাস্তবায়নের উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে আগামী 17ই ডিসেম্বর সকাল
6:30 অনুষ্ঠিত হতে যাচ্ছে রান ফর টি 2025। সোমবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কথা জানান ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে ত্রিপুরা রাজ্যের চায়ের গুণগত মান সম্পর্কে জানান দেওয়ার জন্যই এই উদ্যোগ বলে জানান তিনি। বীরচন্দ্র স্ট্রিট সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শুরু হবে এই অনুষ্ঠান। ছেলেদের ও মেয়েদের জন্য 3 কিলোমিটার দৌড় প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী ছেলে ও মেয়ে উভয় ক্যাটাগরিতে আর্থিক রাশি 5,000, 3,000, 2,000 টাকা সহ সার্টিফিকেট প্রদান করা হবে এবং আরও 10 জনকে 1,000 টাকা করে পুরস্কার প্রদান করা হবে। রান ফর টি 2025 এর উদ্যোগে উপলক্ষে একটি র্যালির আয়োজন করা হয়েছে। রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে তিনি জানান। অনুষ্ঠানে রাজ্য সর্বস্তরের ক্রীড়াবিদ সহ সকল জনগণকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। চা উন্নয়ন নিগম এবং ভারতীয় চা পর্ষদের যৌথ উদ্যোগে আমরা প্রতি বছর ত্রিপুরা রাজ্যে রান ফর টি নামে একটি অনুষ্ঠান আমরা করে থাকি। উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিপুরার চাকে রাজ্যের সমস্ত অংশের জনগণের কাছে আমাদের রাজ্যের যে চায়ের যে গুণগত মান রয়েছে সেই সম্পর্কে অবগত করা এবং তাকে কেন্দ্র করে আমাদের এই রাজ্যের যারা ক্রীড়াবিদরা রয়েছেন এবং ক্রীড়া দপ্তরের অধীন বিভিন্ন যে আমাদের স্পোর্টস স্কুল থেকে শুরু করে ক্রীড়া প্রেমীরা যারা রয়েছেন তারা যেমন অংশগ্রহণ করেন, পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন স্তরের সাংবাদিক বন্ধু থেকে শুরু করে সকল স্তরের জনগণরা এতে অংশগ্রহণ করেন। এই বছর আমরা আগামী 17 ডিসেম্বর বুধবার সকাল 6:30টায় আমরা সেই অনুষ্ঠানটা এখান থেকে টি কর্নার, যেটা বীরচন্দ্র লাইব্রেরির সামনে রয়েছে, সেখান থেকে আমরা শুরু করব। সেখানে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয়া শ্রীমতী শান্তনা চাকমা, যিনি শিল্প এবং বাণিজ্য দপ্তরের মন্ত্রী, এছাড়া আমাদের ক্রীড়া দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন শ্রদ্ধেয় টিঙ্কু রায়, উনি উপস্থিত থাকবেন। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ দেওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।